রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বাংলা প্রাইম টাইম নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া এবং আমার সঙ্গে রয়েছে সৃজিতা। সবথেকে বড় বিষয় আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা হালটা ঠিক কি, একেবারে কোমর ভেঙে দিয়েছে সৃজিতা এই রাজ্যের রাজ্য সরকার গত 15টা বছরে। না আছে রাজ্যের শিক্ষা, না আছে চাকরি, বেকাররা তারা রীতিমতন রাস্তায় বসে রয়েছেন। প্রতিশ্রুতির বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু সেই প্রতিশ্রুতি আর পূরণ হচ্ছে না। সৃজিতা, তনয়া আপনাদেরকে কেন হঠাৎ করে শিক্ষা ব্যবস্থা নিয়ে বলছে, মনে প্রশ্ন জাগতে পারে। আসলে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তার হঠাৎ ঘুম ভেঙেছে, তিনি হঠাৎ মনে করতে পেরেছেন যে আমাদের রাজ্যের পঠন পাঠন ব্যাহত হতে পারে। কিভাবে ব্যাহত হতে পারে তনয়া? দেখো, সব থেকে বড় বিষয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। সৃজিতা, তুমিও জানো এবং আমাদের দর্শক বন্ধুরাও জানেন যে আজই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অর্থাৎ 240 কোম্পানি যে বাহিনী আসার কথা তারা এসছে প্রথম ধাপে। দ্বিতীয় পর্যায়ে আরো 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা আসবেন। কিন্তু এর প্রেক্ষাপটটা কি? এসআইআর কে হাতিয়ার করে যাতে কোনো রকম ভাবে কোনো অশান্তি অন্ততপক্ষে এই রাজ্যের রাজ্য সরকার না করতে পারে, মূলত কারণটা সেটাই। সরকার যদি মনে করে থাকে যে স্কুলগুলোই একমাত্র হচ্ছে ধর্মশালা, কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই কেন্দ্রীয় তাদের বাহিনী কোথায় থাকবেন তা থাকার ক্ষেত্রে নিশ্চয়ই তাদের আলাদা ভাবনা আছে। কিন্তু এটার জন্য যদি রাজ্যের স্কুল শিক্ষা ব্যাহত হয় সেটা আমরা চাইবো না। ঘুঘুডাঙ্গা ভারতীয় বিদ্যাভবন স্কুলে যে জানলা থেকে শুরু করে সমস্ত কিছু ভাঙা অবস্থা রয়েছে, এই গ্রিল এখানে কিন্তু সেকেন্ডারি সেকশন ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। আরো একটি শিক্ষা কেন্দ্রে ঝুললো তালা, কারণ এই শিশু শিক্ষা কেন্দ্রটিতে যে একমাত্র শিক্ষক শিক্ষিকা ছিলেন তিনি অবসর নিয়েছেন, তারপর আর কোনো শিক্ষক শিক্ষিকা এই বিদ্যালয়ে জয়েন করেননি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই ব্রাত্যবাবু এবং তার তৃণমূল কংগ্রেসের দলবল যে হুলিগানিজম শুরু করেছে, তারপর শিক্ষা নিয়ে আর বর্তমান শিক্ষামন্ত্রীর মুখ খোলা উচিত নয়। যত খুলবে তত দুর্গন্ধ বেরোবে। বাহানা দিচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আরে বাবা, আমাদের রাজ্যের সরকারি স্কুলগুলোর দৈন্য দশা দেখলে কান্না পাবে। তালা পড়েছে, পড়ুয়া নেই, শিক্ষক নেই, পার্শ্ব শিক্ষক কোনো ক্রমে লড়ে যাচ্ছে কিছু না পেয়ে। ব্রাত্য বসুর হঠাৎ মনে হয়েছে এই যে কেন্দ্রীয় বাহিনী এত আসছে, এবার কেন্দ্রীয় বাহিনীদেরকে রাখতে হবে তো কোথাও না কোথাও একটা। সাধারণত কেন্দ্রীয় বাহিনী এলে বেশিরভাগই বিভিন্ন স্কুলে জায়গা দেওয়া হয় তাদেরকে থাকার জন্য। তাহলে স্কুলে যদি কেন্দ্রীয় বাহিনী থাকে তাহলে তো পঠন পাঠন ব্যাহত হবে। এটা হঠাৎ মনে পড়েছে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর। বিগত 5 বছরে ধরেই, বিগত 15 বছরে আমাদের রাজ্যের শিক্ষার যে অবস্থা হয়েছে সেটা এতদিনে একবারও বর্তমান শিক্ষামন্ত্রী মনে পড়েনি। তিনি কি বলেছেন আগে আপনারা একবার শুনে নিন। এখন কেন্দ্রীয় সরকার যদি মনে করে থাকে যে স্কুলগুলোই একমাত্র হচ্ছে ধর্মশালা, সেটা কেন্দ্রীয় সরকারের মানে তারা স্কুল শিক্ষাকে কিভাবে দেখে এটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন। তো আমাদের এসে থাকতেই পারেন, আমরা কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই কেন্দ্রীয় তাদের বাহিনী কোথায় থাকবেন তা থাকার ক্ষেত্রে নিশ্চয়ই তাদের আলাদা ভাবনা আছে। কিন্তু এটার জন্য যদি রাজ্যের স্কুল শিক্ষা ব্যাহত হয় সেটা আমরা চাইবো না, এইটা বলতে পারি। না, এখানে অন্ততপক্ষে রাজ্যের রাজ্য সরকার বা শিক্ষামন্ত্রী তার কোনো দোষ আছে বলে আমার মনে হয় না। শীত পড়েছে, তিনি ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে শীত চলে গেছে, বসন্ত এসে গেছে, হয়তো এখন তার মনে হয়েছে যে না, এবার রং খেলতে হবে, সুতরাং জেগে ওঠাটা খুব দরকার। আর এই ছবিগুলোই যখন বারংবার সামনে উঠে আসছে তখন কি কোনো রকম ভাবে এ রাজ্যের শিক্ষামন্ত্রী বলুন, শিক্ষা দপ্তর বলুন, তাদের কোনো রকমের কোনো হেলদোল থাকে না? তারও স্বরে মাইক বাজানো হচ্ছে, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে না, পাড়ায় সমাধান ক্যাম্প হচ্ছে এ রাজ্যের রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। দেখুন সেই ছবি। আমাদের টিফিনের ব্যবস্থা করা হয়েছে, মিড ডে মিল আজকে হচ্ছে না, দলের লোকগুলো আসেনি, তো তোমরা খেয়ে নিয়ে এখন বাড়ি যাও। হ্যাঁ, চুপচাপ আস্তে আস্তে বাড়ি যাও। আজকে তোদের পরীক্ষা হবে না, যখন পরের দিন আমরা শিডিউল করে সেটা পরীক্ষাটা আমরা নেব। আজকে হবে না, তোমাদের টিফিনের ব্যবস্থা করা হয়েছে, মিড ডে মিল আজকে হচ্ছে না, দলের লোকগুলো আসেনি, তো তোমরা খেয়ে নিয়ে এখন বাড়ি যাও। হ্যাঁ, চুপচাপ আস্তে আস্তে বাড়ি যাও।
আজকে তোদের পরীক্ষা হবে না, যখন পরের দিন আমরা শিডিউল করে সেটা পরীক্ষাটা আমরা নেব। ময়ূরহাট পঞ্চায়েত এলাকার এই স্কুল, যে স্কুলে রীতিমতন পাড়ায় সমাধান হচ্ছে, মাইক বাজিয়ে হচ্ছে, স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, পরীক্ষা আছে তো কি হয়েছে, পরীক্ষা তো প্রত্যেক বছরই আসে, কিন্তু পাড়ায় সমাধান যদি চলে যায়, রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে আরো একটা ভোট হয়তো শাসক দলের কমতে পারে, এই আশঙ্কা থেকেই মূলত এই রকম ভাবে প্রচার চালানো হচ্ছে। কিন্তু এরপর যখন ভোট সামনেই এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসতে শুরু করে দিয়েছে, তখন কোথাও গিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যে ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অন্ততপক্ষে এ রাজ্যের রাজ্য সরকারের সত্যি কোনো শিক্ষার ব্যাপারে অন্ততপক্ষে কোনো রকমের কোনো চিন্তা নেই। দেখুন, 26,000 শিক্ষক থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা, তার মধ্যে দিয়ে আজকে এই ক্যাম্পটা করার জন্য স্কুলটাকে বেছে নেওয়া হয়েছে। এবং বাচ্চাদের পঠন পাঠনের যে বিশাল এক ক্ষতি, এই যে এমনিতেই বাচ্চাগুলোর পড়াশোনা হচ্ছে না, কিন্তু ক্যাম্প করার জন্য স্কুলটা বেছে নেওয়াটা আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এখানে আমাদের 4 আর ক্লাস 2 আছে একসঙ্গে। তো একসঙ্গে কেন এত ক্লাস থাকছে? একটা সরকারি কাজ হচ্ছে যেহেতু, এটা তো ওটাও করতে হচ্ছে, আমাদের এটাও করতে হচ্ছে, যার ফলে আমাদের হয়তো 3টে ঘর চেয়েছে এখান থেকে। আমাদের হয়তো ইচ্ছা ছিল যে হয়তো অন্য জায়গায় করবে, কিন্তু ওরা বলছে আমাদের আপাতত এই একটা কাজের জন্য অন্তত 12টা 1টা পর্যন্ত আমাদের এই ঘরগুলো লাগবে। হ্যাঁ, আমরা এখন কি করবো? না মানে স্কুল বন্ধ করে, পরীক্ষা বন্ধ করে, পাড়ায় পাড়ায় সমাধান ক্যাম্প চালালে সমস্যা নেই, সমস্যা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী চলে এলে, কারণ তাতে তো রাজনৈতিক ভাবে সমস্যা তৈরি হবে, আর রাজনৈতিক ভাবে ফায়দা দেবে স্কুল বন্ধ করে পাড়ায় পাড়ায় ক্যাম্প। ছেড়ে দিন এসব। দমদম বিধানসভা কেন্দ্র, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিজের কেন্দ্র, বিগত 10 বছরে সেখানে 12টা স্কুলে তালা পড়েছে। কান খুলে শুনুন, 12টা সরকারি স্কুলে তালা পড়েছে, ঢুকছে স্কুলগুলো। দেখুন সেই ছবি, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি একটা স্কুলের ছবি, জরাজীর্ণ অবস্থা, দেওয়াল ভেঙে পড়েছে, আগাছা জন্মে গেছে। প্রতিবেদন দেখুন আমাদের এক একজন প্রতিনিধি। দমদম বিধানসভা কেন্দ্র একে একে প্রচুর বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। দক্ষিণ দমদম পৌরসভার মিলন বিদ্যা মন্দির দেখতে পাচ্ছি যে পুরো একটা স্কুল, এখানে কিন্তু ধ্বংসস্তূপ, মার্বেলের গোডাউন হিসাবে ব্যবহার হচ্ছে। পাচ্যবাণী মন্দির ফর বয়েজ স্কুল, কিন্তু সেখানে এখন দেখতে পাচ্ছি যে স্কুলের কিছুটা অংশ জুড়ে এখানে আবর্জনার গাড়ি রয়েছে, দিকে কিছুটা এলাকা জুড়ে যে ইট বালি এবং পাথর, সেই যারা ব্যবসা করেন সিন্ডিকেট ব্যবসা, তারা কিন্তু সে দখল নিয়েছেন। আর এই স্কুলের যে গেট, সেই স্কুলের গেটে কিন্তু ইতিমধ্যে তালা পড়ে রয়েছে। এই যে ভারতীয় বিদ্যা মন্দির, একজন শিক্ষক আছেন, তিনি কখনো আসেন কখনো বা আসেন না, যে এই যে তালা, এই স্কুলের যে তালা, সেটা কিন্তু তালা দেওয়া রয়েছে। অত্যন্ত চতুরভাবে এ হচ্ছে তৃণমূল কংগ্রেস এ রাজ্যের শাসক দলের রাজনীতি। যেই ছবিটা আপনারা দেখলেন, কিন্তু এখানেই তো শেষ নয়। দেখুন, সব থেকে বড় বিষয়, স্কুল যাও বা হাতে গোনা রয়েছে, কিন্তু শিক্ষক কোথায়? পার্শ্ব শিক্ষকরা তারা আজও পথে, তারা আজও আন্দোলন করছেন। এটা অনেকটা দেখতে গেলে বলতে হয় যে কাগজ আছে কিন্তু পেন নেই। পার্শ্ব শিক্ষকরা তারা পথে নামছেন, তারা পরিষ্কার করে বলছেন ভিক্ষে নয়, সম্মানের চাকরিটা তারা করেন, সুতরাং তাদের পারিশ্রমিক দেওয়া হোক। আজকেও ফের রাজপথে পার্শ্ব শিক্ষকরা, পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবন অভিযান। মমতা কথা দিয়ে কথা রাখেননি, এমনকি এই শিক্ষকদের স্কুলের চাবি খোলা থেকে শুরু করে, ঝাড় দেওয়া থেকে শুরু করে, ক্লাস নেওয়া সবটাই করতে হয়। এমনকি ক্লাস 5 পর্যন্ত পড়ানো, আবার কখনো কখনো রিকোয়েস্ট আসে ক্লাস 12 পর্যন্ত পড়িয়ে দিতে হবে। এরপরেও তাদের বেতন পরিকাঠামোয় কোনো পরিবর্তন হয়নি। ভিন রাজ্যে যেখানে 40 থেকে 50,000 টাকা মাইনে পান পার্শ্ব শিক্ষকরা, সেখানে আমাদের এই রাজ্যে 1000 টাকা ভাতা দেওয়া হচ্ছে। 22 বছর ধরে চাকরি করছি, কিন্তু এত বছর চাকরি করার পরেও আমাদের মায়না কারোর 10,000 টাকা, কারো 13,000 টাকা। আজকের এই দুর্মূল্যের বাজারে কি করে সম্ভব সংসার চালানো? 2009 সালে উনি ক্ষমতা আসার আগে আমাদের রানী রাসমন রোডে এসে বলেছিলেন যে আপনারা ক্ষমতা নিয়ে আসুন। 2011 সালে ক্যাবিনেট মিটিংয়ে, দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি আমাদেরকে স্থায়ীকরণ করবেন, কিন্তু এখনো পর্যন্ত 6 মাসের মধ্যে, কিন্তু এখন পর্যন্ত 2026 সালে দাঁড়িয়ে আমরা আজ 10,000 আর 13,000 ভিক্ষাবৃত্তি দাঁড়িয়ে আছি। যেখানে শিক্ষকদের বেতন 90,000, সেখানে আমরা পার্শ্ব শিক্ষকদের দিনান্তে দিন ভরায় অনাহারে, আমরা অর্ধাহারে থাকি। ওনার কাছে উনি মেলায় খেলায় উনি টাকা দিতে পারেন,
অথচ আমাদের বেলায় টাকা নেই, একদম সবটাই প্রতারণা করেছেন। 1000 টাকা ভিক্ষা কেউ মানছে না, সংসারটা চলবে আর করে চাবি খোলা থেকে শুরু করে শেষ পর্যন্ত চাবি দেওয়া পর্যন্ত মিড ডে মিল থেকে শুরু করে প্রতিটি কাজ। তিনবার তিনি ক্ষমতায় চলে এসেছেন, 15 বছর হয়ে গেল, তিনি উল্লেখই করছেন। ঠকে গেছি তো, উনি তো আমাদের সাথে, তাহলে বলতেই হয় উনি প্রতারণা করলেন। শিক্ষক নেই, পার্শ্ব শিক্ষক, চাবি দেওয়া থেকে ঝাড় দেওয়া, তালা খোলা, 5 পর্যন্ত পড়ানো হলে পারলে 12 পর্যন্ত পড়িয়ে দেয়। এতে শিক্ষক এবং পুরো উভয়ের কি অবস্থা হয় সেটা বোঝার আলাদা করে বোধহয় ব্যবস্থা করার দরকার নেই। আর এরপর আপনাদেরকে একটা ছবি দেখাই, সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলো কিভাবে বন্ধ হয়ে গিয়েছে, পড়ুয়া শূন্য হয়ে গিয়েছে এক একটা স্কুল। চলুন আপনাদেরকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো। কলকাতায় 119টা স্কুল বন্ধ, পড়ুয়া শূন্য। উত্তর 24 পরগনার 60টা স্কুল পড়ুয়া শূন্য। হাওড়ায় আসুন, 24টা স্কুল পড়ুয়া শূন্য। পূর্ব বর্ধমান 18টা স্কুল পড়ুয়া শূন্য। দক্ষিণ 24 পরগনার 17টা স্কুল পড়ুয়া নেই। নদিয়ায় 13টা স্কুল পড়ুয়া নেই। পশ্চিম মেদিনীপুর 11টা স্কুলে পড়ুয়া নেই। মোট 348টা স্কুল। এই রিপোর্ট আসছে স্কুল শিক্ষা দপ্তর 2025 থেকে। আর বাহিনী আসার সময় মনে পড়ছে পঠন পাঠন হচ্ছে না শিক্ষামন্ত্রী। আর এবার চলুন আপনাদেরকে দেখাই মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় গত 15টা বছরে হাজার হাজার যে স্কুল বন্ধ হয়েছে তার আসল কারণটা কি। পরিকাঠামোগত অভাব তো রয়েছে, এমনকি শিক্ষক স্কুলে যেতে পারছেন না কারণ শিক্ষক নিয়োগ হচ্ছে না। তাহলে পরে এই সকল স্টুডেন্টরা তারা কার কাছে আসবে? সব থেকে বড় বিষয় এই যে স্কুলের বেহাল দশা, তা নিয়ে এতদিন পর্যন্ত এই রাজ্যের রাজ্য সরকারের এমনকি শিক্ষা দফতরের, আর তারও থেকে বড় বিষয় যে শিক্ষামন্ত্রীর, তার কি কোনো রকমের কোনো চিন্তা ভাবনা ছিল, কোনো পরিকল্পনা ছিল? যে স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন, স্কুলের চত্বর সম্পূর্ণভাবে ফাঁকা। জলপাইগুড়ি স্কুলে ছাত্রের অভাবে বন্ধ হয়ে গিয়েছে প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরে বন্ধ এই প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় সূত্রের খবর যে এই প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রী ছিল না, ফলে সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এই বিদ্যালয়। ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে এই বিদ্যালয় ভবনের একাংশ। শুধু জলপাইগুড়ি নয়, এর পাশাপাশি আরো একটা ছবি আপনাদের সামনে রাখাই। এটা হচ্ছে আসানসোলের ছবি। আসানসোলের স্কুলে পরিকাঠামোর অভাব, অধিকাংশ বিদ্যালয়গুলিতে শিক্ষকের পরিমাণ কম এবং নেই শিক্ষক বললেই চলে। আর শিক্ষক নেই মানেই পড়ুয়া নেই। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হলো স্কুল। না মানে এসআইআরটাকে আটকানোর জন্য সবাইকে ফিল্ডে নামিয়ে দেওয়া হয়েছে। প্রথমে এসআইআর আটকানোর চেষ্টা করা হচ্ছে, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছে গিয়েছেন। আদালতে পাসপোর্ট সেবা কেন্দ্রে বোমার হুমকি ইমেইল গিয়েছে। এরপর পথে নামলেন শিক্ষামন্ত্রী। কেন্দ্রীয় বাহিনী যখন আসছে তখন তার আজব যুক্তি, আরে পঠন বন্ধ হয়ে যাবে যদি কেন্দ্রীয় বাহিনী চলে আসে, স্কুলে থাকে। এতদিন মনে পড়েনি ব্রাত্য বসুর এই যে আজব যুক্তি। এই বিষয়ে ব্রাত্য বসু নিজে কি বলেছেন একবার শুনুন, এবং তার পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদেরকে শোনাবো। শুনুন। এখন কেন্দ্রীয় সরকার যদি মনে করে থাকে যে স্কুলগুলোই একমাত্র হচ্ছে ধর্মশালা, সেটা কেন্দ্রীয় সরকারের মানে তারা স্কুল শিক্ষাকে কিভাবে দেখে এটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন। তো আমাদের এসে থাকতেই পারেন। আমার মনে কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই কেন্দ্রীয় তাদের বাহিনী কোথায় থাকবেন তার থাকার ক্ষেত্রে নিশ্চয়ই তাদের আলাদা ভাবনা আছে, কিন্তু এটার জন্য যদি রাজ্যের স্কুল শিক্ষা ব্যাহত হয় সেটা আমরা চাইবো না, এইটা বলতে পারি। স্কুলগুলোকে তো ব্রাত্যবাবু লাটে তুলে দিয়েছে। কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। কয়েক হাজার স্কুলে এখনো 5 জন শিক্ষক 3 জন বাচ্চা। কেউ সরকারি স্কুলে পড়তে আসে না। যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই ব্রাত্যবাবু এবং তার তৃণমূল কংগ্রেসের দলবল যে হুলিগানিজম শুরু করেছে, তারপর শিক্ষা নিয়ে আর বর্তমান শিক্ষামন্ত্রীর মুখ খোলা উচিত নয়। যত খুলবে তত দুর্গন্ধ বেরোবে। খুব প্রাসঙ্গিক কথা বলেন সুকান্ত মজুমদার, যতই খুলবে ততই দুর্গন্ধ বেরোবে। আর দুর্গন্ধ কেন বেরোবে সেটাই আপনাদের সামনে তুলে ধরে। দেখুন, শ্যামল মণ্ডল তৃণমূল কংগ্রেসের বিধায়ক কেন্দ্রীয় বাহিনী আসবে শুনেই কার্যত জুজু দেখতে শুরু করে দিয়েছে, বিভাস মন্তব্য করে বসছে। শুনুন। যদি অন্যায়ভাবে কেন্দ্রীয় বাহিনী বা সেন্ট্রাল বাহিনী যদি সাধারণ নাগরিকদের উপরে অত্যাচার করে, ভোট ঘোষণার এখন অনেক বাকি, যদি কোনো রাষ্ট্রীয় সন্ত্রাস করে, যদি অবৈধভাবে বেআইনিভাবে যদি আক্রমণ করে, অত্যাচার করে সাধারণ নাগরিকদের উপরে, তাহলে গ্রাম বাংলার মেয়েরা ঝাঁটা হাতে প্রতিবাদ করবে, প্রয়োজন হলে ঝাঁটা পেটাও করবে।
না মানে রাষ্ট্রীয় সন্ত্রাস নাকি হয়ে যাচ্ছে যদি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসে, এই মন্তব্য তৃণমূল বিধায়কের মুখে। আমি জানি না এর কি ব্যাখ্যা হয়। আর দ্বিতীয়ত ব্রাত্য বসুর হঠাৎ এখন মনে হয়েছে পঠন পাঠন সব বন্ধ হয়ে যাচ্ছে। এ বিষয়ে আমরা দুজনের বক্তব্য আপনাদেরকে শোনাবো। দিলীপ ঘোষ বিজেপি নেতা এবং শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, শুনুন। 8,000-এর বেশি স্কুল তো এমনি বন্ধ হয়ে যাবে, যেখানে টিচারই নেই। তো সেখানে ফোর্স থাকুক, সেটাও তো সেন্ট্রাল গভর্নমেন্টের সর্বশিক্ষা অভিযানের টাকা স্কুল তৈরি, ওনারা তো করেননি। ওনারা টিচারও দিতে পারছেন না। 6,000-এর বেশি স্কুল আছে যেখানে স্টুডেন্ট নেই, সেই স্কুলগুলো কি হবে? এইসব কাজে লাগুক। সত্যি তো শিক্ষাটা বাঁচুক, এটা উনি বলছেন। অন্তত খুব ভালো, খুব ভালো। কলকাতা জেলায় তো 185 স্কুল উঠে গেছে বা উঠে যাওয়ার পথে, ছাত্র শূন্য। তো ওখানে ধরুন থাকলো, তাহলে কেন্দ্রীয় বাহিনী আসবে না, বাংলায় নিরাপত্তা রক্ষিত হবে না। 2021 সালে 77 ডেড বডি পড়েছিল শুধু বিজেপির, 277কে শিরোধার্য করতে হবে। তাহলে মানুষকে বাঁচাতে হবে, ভোটটাও করতে হবে, ওটাও দরকার, ওটাও গণতন্ত্র। শিক্ষাকে বাঁচান, এইসবগুলো একটা না হাস্যকর জায়গায় চলে যাচ্ছে। অর্থাৎ সার্বিকভাবে সাংবিধানিক একটা প্রক্রিয়া এসআইআর কে বাধা দেওয়ার জন্য কোনো রকম উপায় ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। এসব বাদ দিন, যেটা কাজের কথা সেটা আপনাদেরকে জানাই। এসআইআর এর তালিকা কালকেই প্রকাশিত হবে, কিন্তু আপনারা কিভাবে দেখতে পাবেন, কোথায় কোথায় গিয়ে অনলাইনে তালিকা দেখার সুযোগ রয়েছে? তনয়া, আমি তোমাকে বলবো একটু দর্শকদের বিস্তারিত জানাও। এসআইআর এ রাজ্যে জারি হতেই কার্যত সিঁদুরে মেঘ দেখেছিল এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, কিন্তু সমস্ত জারি জুরির অবসান ঘটিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একেবারে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে আগামীকাল। চূড়ান্ত সেই তালিকা প্রকাশ হতে চলেছে ঠিক দুপুর 2টোর সময়, এবং কোথায় গেলে আপনারা জানতে পারবেন যে এই চূড়ান্ত তালিকায় কাদের কাদের নাম রয়েছে এবং কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে, যে কারণের জন্য নামটা বাদ যাচ্ছে, সেটা একবার আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করি। দেখুন, এখানে প্রথমেই আমাদেরকে টাইপ করতে হবে মূলত সিইও ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে আপনারা যখন ক্লিক করবেন তখন মূল যে পেজ রয়েছে সেটা খুলে যাচ্ছে, এবং এখানেই আপনারা দেখতে পাচ্ছেন চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম পরীক্ষা করুন, অর্থাৎ চেক ইউর নেম ইন দ্য ফাইনাল ভোটার লিস্ট। কিভাবে আপনারা দেখতে পাবেন? এখানে একেবারে স্পষ্ট, যেখানে আপনাদের সামনে 4টে রাস্তা খুলে দিয়েছে নির্বাচন কমিশন, অন্ততপক্ষে ফ্রম দ্য ইসিআই নেট মোবাইল অ্যাপের মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি লগ ইন করতে পারেন আপনারা voters.eci.gov.in এ, আর এরই সঙ্গে আপনারা ক্লিক করতে পারেন co.westbengal.wb.gov.in এ। এছাড়াও আপনারা জানতে পাচ্ছেন ভিজিট ইউর পোলিং স্টেশন, এবং একই সঙ্গে বিএলও এবং পুলিশ স্টেশনে যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করলে গোটা বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্টত এই 4টে জায়গা রাখা হয়েছে যাতে কোনো রকমের কোনো বিভ্রান্তি অন্ততপক্ষে এই রাজ্যের মানুষের না হয়, যাতে কোনো সমস্যা না হয়, সেই কারণের জন্য যেখানে মোবাইল অ্যাপ ব্যবহারের কথা বলা হচ্ছে, ওয়েবসাইটে লগ ইন করার কথা বলা হচ্ছে, লিঙ্কে ক্লিক করার কথা বলা হচ্ছে, যে লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে। ভোট কেন্দ্র আপনারা যেতে পারেন এবং আপনার বিএলওর সাথেও যোগাযোগ করতে পারেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ সেটাও রয়েছে 28শে ফেব্রুয়ারি ঠিক দুপুর 2টোর সময়। আপনারা অনলাইনে কিভাবে দেখবেন সেটা আপনারা দেখছিলেন। এই মুহূর্তে একটা বড় ব্রেকিং আসছে, বাংলায় চূড়ান্ত তালিকা বেরোলেই অশান্তির সম্ভাবনা। তালিকা প্রকাশের আগেই তৎপর কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তের বড় ব্রেকিং আসছে, আগামীকালই বাংলায় অন্তত চূড়ান্ত তালিকার একটা অংশ তো প্রকাশিত হবে, তার আগে অশান্তির সম্ভাবনা রয়েছে। সিআরপিএফ এর নজরে কোন কোন জেলা রয়েছে? মুর্শিদাবাদ রয়েছে, 2 দিনাজপুর রয়েছে, এছাড়াও নদিয়া রয়েছে। এই সমস্ত জায়গাগুলোতে আগে থেকেই তৎপর সিআরপিএফ। ইতিমধ্যেই কেন্দ্র বাহিনী চলে আসছে, 4টি জেলা নিয়ে দিল্লিতে রিপোর্ট দিয়ে দিয়েছে সিআরপিএফ। তো না, এই মুহূর্তে এটা বড় আপডেট। সব থেকে বড় বিষয়, এই আশঙ্কাটাই মনে হয় নির্বাচন কমিশন অনেক আগে থেকে করেছিলেন, এবং যেই কারণের জন্যই কিন্তু এই সিদ্ধান্ত তড়িঘড়ি ভোট ঘোষণার আগেই এই এসআইআর আবহেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আসার কথা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছিল। এবং সব থেকে বড় বিষয় যে সৃজিতা, তোমার মনে থাকবে, মোট ইলেকশন ঘোষণা হওয়ার আগেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা আসছেন আমাদের এই রাজ্যে। আর এখান থেকে আমি একটু দর্শকদের মনে করিয়ে দিই যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও এই তালিকা প্রকাশ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। শুনুন তো কি বলেছিলেন তিনি। ইলেকশন কমিশন হয়তো আরো 5 দিন সময় নিত, কিন্তু তারা চূড়ান্ত তালিকা বের করতে। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে ছুটে গেছিলেন, কালকের তালিকায় যাদের নাম থাকবে না তাদের জন্য দায়ী হচ্ছেন মমতা ব্যানার্জি। কেউ আইন হাতে তুলে নেবেন না। যারা প্রকৃত ভারতীয় তারা নিশ্চিতভাবে ভোটার তালিকায় তাদের নাম থাকবে, তাদের কোনো সমস্যা হবে না। যে জটিলতা বা সমস্যা তৈরি হয়েছে বা করেছে
এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।